আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের সাপ্তাহিক আয়োজন, আমাদের কামাল ভাই বীর মুক্তিযোদ্ধা, তিনি আসলে কোনো রাজনৈতিক দলের না। অনেকে হয়তো বা, আমি অনেক সময় আমার কমেন্টেও দেখি, অনেক সময় বিএনপি জামাত টামাত এগুলার বিভিন্ন প্রকার কথা বলার ট্রাই করেন। তিনি আসলে কোনো রাজনীতি করেন না, আমি গ্যারান্টি সহকারে বলছি। তিনি কোনো রাজনৈতিক দলের না, এবং কোনো খাওয়া দাওয়া অথবা এরকম টাইপের, উনি পারলে আরো দেশের জন্য ব্যয় করবেন, নিজের পকেট থেকে টাকা নিয়ে ব্যয় করবেন, কিন্তু কারোর চারানা পয়সা মেরে খাওয়া অথবা কারোর চারানা পয়সা নেওয়া এরকম মানুষ তিনি না। ওনাকে আমি পার্সোনালি চিনি বলেই আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলছি। তো এই টাইপের মানুষ তিনি না। আসলে কামাল ভাই, আপনাদের মতো মানুষদেরকে আমরা পলিটিক্সে চাইছিলাম। আপনার কাছে আমার খুবই, মানে আমরা তো বয়সে অল্প, এক্সপিরিয়েন্সও আপনাদের মতো এমন না। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি মনে করেন এখন সংস্কার করলেন, মনে করেন 2011 যে সরকার আসছিল তারা দুর্নীতি দমনের কথা বলে অনেক কিছু সংস্কার করার ট্রাই করছিল, কিন্তু ফাইনালি শেখ হাসিনা সরকার যখন আসলো, মারাত্মক আকারে দুর্নীতি করছে। কারণ যে রাজনৈতিক দলগুলা যদি সংস্কার নিজেদের মধ্যে না করে, তাহলে আসলে যেই আপনারা যে সংস্কারের কথা বলছেন, এগুলা কি আসলেও কোনো কাজে আসবে? মনে করেন বিএনপি ক্ষমতায়, আমরা সবাই জানি এই ভোট হলে, ইলেকশন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। আপনি এখন মনে করেন দুর্নীতি দমন কমিশনরে খুব ভালো করে সাজালেন, বিচার বিভাগরে খুব ভালো করে সাজালেন, কিন্তু যেই দলটা আসলো তারা যদি নিজেদের মধ্যে পরিবর্তন না করে, তাহলে তো সব শেষ করে ফেলবে। আপনি কি মনে করেন? আমি মনে করি ভাই, নিজেদের ভিতরে পরিবর্তন ওটা কোনদিন হয় নাই, কোনদিন হবেও না। আমি 1982 সনে একটা টানতেছি, একটা অধ্যায় টানতেছি আমি। এরশাদ যখন ওই ইমদুকে, যখন আপনি খুনি ইমদুকে যখন বিএনপি এক নেতার বাড়ির থেকে ধরলো, ধরার পরে সে কি করলো, করলো সত্তার চাচার পিছনে বন্দুক ঠেকাইয়া সে তার থেকে ক্ষমতা নিয়ে নিল, নিয়ে সে মার্শালও জারি করলো। মার্শালও জারি করার পরে কিছুদিন পরে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো আপনি কি রাজনীতি করতে চান, সে তখন উত্তরে বলছিল যে না, আমি রাজনীতি করতে চাই না, কারণ খাকি কাপড়ে রাজনীতি মানায় না। কিন্তু এই এরশাদ পরবর্তীতে কি করলো, আসলে আপনার 111 বলেন আর J11ই বলেন, এটা কি জানেন, একটা ছুতা ধরা ভিতরে ঢুকা বুঝছেন, দুর্নীতিটাকে বুঝছেন আনঅফিসিয়ালি বুঝছেন এস্টাবলিশ করার একটা পলিসি। তাকে প্রতিটা রাজনৈতিক দলকে আমি দেখছি, আমি যে 71-এর পরের থেকে দেখে আসছি, বাংলাদেশের ভিতরে কোনো করাপশনের কোনো আমি কমতি দেখি নাই। যে যাই বলক, বিএনপি বলক আর ওই যে ওই সান্ডালিক বলক আর ওই যারাই বলক আর কি, এরাই তো ছিল, আর জাতীয় পার্টি বলে এরাই তো পাওয়ারে ছিল বাংলাদেশের ভিতরে। আমি কোন রকমের কোন ছাড় দেখিনি এদের থেকে দুর্নীতির, বুঝছেন। আর জামাত তো কোনদিন ক্ষমতা আসতে পারে নাই, এবং পরবর্তীতে কি হয় ওটা আমরা বলতে পারবো না, জামাত আসতে পারবে কি পারবে না তৈরি করে। এবং তাদের যে ভালো যে দিকগুলি ওটা আমরা দেখছি, কারণ এই যে আলী হাসান মুজাহিদ এবং এই যে আপনার এই যে করলো, যে এই জামাতে দুজন নেতাকে যে করলো, আপনার ফাঁসি দিল, তাদের ব্যাংকে পুঙ্খানুপুঙ্খ ভাবে তদারক করে দেখছে, তাদের ভিতরে কোনো করাপশন ছিল না। এমনকি ওই যে আপনার যে টাকাটা এরা পাইতো, আপনার টিএ বিল, আপনি কোনোখানে গেলে একটা টাকা দেওয়া হবে গভর্নমেন্ট থেকে, বুঝছেন, আপনি আসা যাওয়ার খরচ হিসাবে, ওই টিএ বিলটাতে দেখা গেছে আইসা যে টাকাটা থাকতো ওটা ব্যাংকের অ্যাকাউন্টে পড়ে থাকতো। তো আমি মনে করব জামাত যাইও, মানুষের দূর প্রতি আছে বা আছে, বর্তমান পরিস্থিতি অথবা বাংলাদেশের 71-এর পরের থেকে আমি এদেরকে মানে সিকিউর মনে করতেছি, কারণ চুরি এদের ভিতরে নাই। সবচেয়ে বড় জিনিস কি, একটা ট্রেনের বগি, মানে একটা ইঞ্জিন যদি ভালো থাকে এবং তার বগিগুলি যতই খারাপ থাকে, বুঝছেন, ইঞ্জিনটা কিন্তু একটা আপনার একটা গোল পয়েন্টে যে পৌঁছতে পারবে। আর ইঞ্জিনটা যদি খারাপ থাকে আর বগি যতই ভালো রাখেন আপনি, ওখানে যে এটা পৌঁছতে পারবে না। ওটা তাদের যে ডেস্টিনেশন আছে, ইঞ্জিনের ডেস্টিনেশনে যে পৌঁছতে পারবে না। এটা পৃথিবীর একটা চলমান প্রসিডিউর, বুঝছেন, এটা অতীব সত্য, ধ্রুব সত্য। এখন আমি ভাই, বর্তমান যে পরিস্থিতি বলেন, বিশেষ করে বিএনপির যে কতগুলি যে পুরানা যে বুঝছেন বুড়া যে খালাস আছে, আমি ভাই এদেরকে বিশ্বাস করি না। একজন আমর খসরু, সে $1 মিলিয়ন তাইওয়ান থেকে ঘোষ নিয়ে, বুঝছেন, এরপরে সে তাইওয়ানের ফেভারে কাজ করছে, চায়নার সাথে সম্পর্ক খারাপ করছে। কথা বুঝেছেন কি? জি এরপরে জি মনে জি। করেন ফখরুল বৈরাগী, সে কি বললো দেখছেন, শেখের মূর্তি ভাঙিয়া ফলাইছে। এই শেখ কি করছে, সে কি জানে না? সে আমার থেকে অনেক বয়স্ক। এই শেখ 73, 74, 75-এ কি করছে বাংলাদেশকে, কিভাবে মানুষ মারছে, কিভাবে লুট করছে তার চালা চামুন্ডরা, সেটা কি ফখরুল ইসলাম জানতো না? অথচ সে কি করছে, শেখের মূর্তি ভাঙ্গার পরে সে কাঁদতেছে বলে এত বড় নেতার মূর্তি ভেঙ্গা ফলাইছে। তো এদের কিন্তু মানুষের কিন্তু বুঝছেন মানে কথার ভিতরে এক্সপ্রেস হয়ে যায়, বুঝেন আপনার ভিতরের মেন্টালিটিটা কি।
আপনি কি চিন্তা করতে চান, আপনি কি করতে চান? স্পেশালি আমার পক্ষ থেকে আমি এদেরকে বিশ্বাস করি না। আর দ্বিতীয় আপনি একটা কথা বললেন যে বাংলাদেশের ভিতরে আমাকে জামাত বলি, ভাই আমার কিছু চাওয়া পাওয়ার নাই ভাই। আমি 42 বছর যাবৎ বাইরে থাকি। আমি 42 বছর যাবৎ বাইরে থাকার পরেও আমি এরকম বক্তব্য দিতেছি, আমি এত খবর রাখতেছি দেশ সম্বন্ধে। আমার চাওয়া পাওয়ার কোনো কিছু নাই, এবং আমাকে যদি বাংলাদেশের কোনো মিনিস্টারও বানায় নিয়ে যাওয়া হয়, আই উইল নট গো দেয়ার। কারণ আমি ইনশাল্লাহ এখানে যে পজিশনে আছি, বাংলাদেশের মিনিস্টার এটার কাছেও আসতে পারবে না। এটা অবান্তর চিন্তা কেউ যদি চিন্তা করে। আর যদি 10 টাকা দেই, আমি দেশের জন্য দিচ্ছি, আমি আমার ওখান থেকে আনার কোনো কিছু নাই। এবং আমি বারবার আমার ভিডিওতে বলছি, আমি যখন দেশ ছাড়ছি তখন আমি একটা জিনিস নিয়ে দেশ ছাড়ছি বাংলাদেশ থেকে, ওটা বাংলাদেশের পাসপোর্টটা ছিল, এবং ওইটা এখনো আমার কাছে আছে। ওই পাসপোর্টটা, ওই ন্যাশনালিটি আমার কাছে এখনো আছে। দুই রকম জিনিস, একটা ন্যাশনালিটি, আরটা হচ্ছে সিটিজেনশিপ। আমি কিন্তু বাইবন ন্যাশনালিটি বাংলাদেশের, বুঝছেন? সিটিজেনশিপ আমেরিকাতে হইতে পারে, ওইটা কোনো ব্যাপার না। ওই এসব সিটিজেনশিপ গুলি, বুঝছেন, সবসময়, বুঝছেন, সেকেন্ড হ্যান্ডের সিটিজেনশিপ, এই সিটিজেনশিপের কোনো দাম নাই। এটা আপনি যে কোনো সময় ছাড়তে পারেন, যে কোনো সময় নিতে পারেন। কিন্তু আমার যে অরিজিনালিটি যেটা আছে, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি, আমি আমার দেশকে ভালোবাসি, এবং দেশের যে কোনো ধরনের কঠিন মুহূর্তে আমি চলে যাব। কারণ আমি ওরকম বর্জ্যগ্রন্থে আওয়াজ উঠাইছি, দেখছেন আপনার শেখ হাসিনার চলাকালীন, রিজিম চলাকালীন, আমাকে ধরতে পারলে তো আমাকে ছাড়তো না, এবং সে যদি দ্বিতীয়বার যদি পাওয়ারে আসতো, সে কিন্তু, বুঝছেন, আমাকে ধরে নিয়ে যেত। কারণ আমি যে ভিডিওতে বলছি, আমি বলে দিচ্ছিলাম স্পষ্ট যে আজকে শেখ হাসিনা পড়বে, কালকে শেখের মূর্তির উপরে পেশাব করবে মানুষ। ভাই আমি কালকে বলছি, একটু দেরি হয়েছে, কিন্তু কয়েক ঘন্টা পরেই কিন্তু এটা, বুঝছেন, বাস্তবায়ন হয়ে গেছে। এদের কাণ্ডকীর্তি আমি দেখছি 73, 74, 75-এ এরা কিভাবে ঢুকছিল, এবার কি করছিল এরা, এটা তো কেউ বলে না দেখি। আজকালের কোনো লোকজন, আজকালের যারা দালাল সাংবাদিক আছে, তারা তো কোনো কিছু বলে না দেখি। এগুলি কোনো কিছু বিএনপি রইলে, কোনো কিছু ইউনূস স্যারের রইলে কি বলে, তারা লাফাইয়া ওঠে, এই করছে, ওই করছে, এই করছে। আচ্ছা, ইউনূস স্যারের বিকল্প একজন কাকে আনবেন? কে? আন্ডা কামালকে আনবেন? পিম আন্ডা কামালকে আমি পিম বলি, সে পিম তো জানেন, আমি আর বাংলাটা বললাম না। সে ওই আন্ডা কামালকে আনবেন? সে বলে সাংবাদিক, বুঝছেন কি বলে, আপনারা তো কিছু করতে পারেন, আপনারা ক্ষমতা ছেড়ে দেন। তো তুই বলবি ক্ষমতায়, তুই বলবি? এগুলি সব সময়, বুঝছেন, আপনার রয়ের টাকা খাওয়াই না লোক ছিল, এখনো চলতেছে। এদের মনে দুঃখ, বুঝছেন, এরা ভিতরে ঢুকতে পারলো না, এদেরকে অ্যাডভাইজার বানাইলো না। কেন বানাইলো না, বুঝছেন? ওই দুঃখে এরা, বুঝছেন, অর্ধ মারা যাইতেছে। এইসব ধরনের সাংবাদিক থেকে দূরে থাকবেন ভাই। এদেরকে আমি তুই বলতেও ঘৃণা করি, বুঝছেন। আর যাদেরকে স্যার বলা দরকার, আমি এদেরকে সেলিউট করি এবং স্যার বলি। আমি কিন্তু মাহমুদুর রহমান স্যারকে কখনো, বুঝছেন, স্যার ছাড়া কথা বলি নাই। আমি ইউনূস স্যারকে কখনো স্যার ছাড়া কথা বলি নাই। আমি তাজ হাসমিকে কখনো স্যার ছাড়া কথা বলি নাই। এরা স্যার পাওয়ার যোগ্য। আর দেখছেন ওয়াকার কেমনে এখন মুখ লুকাইছে, তার 7টা পয়েন্ট আমি ধরা দিছি। সে যে সান্ডালিকের একজন কঠিন লোক ছিল, সে গুলি চালায় নাই। ওই দিন গুলি চালায় নাই নিজের নিরাপত্তার কারণে, নিজের ভয়ের মৌতের কারণে সে গুলি চালায় নাই। এই 600 লোকজন ছিল, ওবায়দুল কাদের এক ভিতরে একজন ছিল, এরপরে এই যে আরাফাত ছিল একজন, এদেরকে সবাইকে সে সেফ এক্সিট দিয়ে বাড়ি করে দিচ্ছে, ইন্ডিয়ার ডায়াগ্রাম অনুযায়ী, ইন্ডিয়ার ফর্মুলা অনুযায়ী। এবং সে কি করে 18 মাসের টাইম দেয়? সে কি রাজনীতিবিদ নাকি? সে 18 মাসের টাইম দেয়? ডাজ হি পলিটিশিয়ান? সে কে কথা বলার? এবং একজন বাংলাদেশের নামিয়ে দামি সাংবাদিক, সে ওদিন টকশোতে, আমি তার নাম বলতে রাজি না, টকশোতে ভিতরে বলতেছে, বুঝলেন, আরেক ভদ্রলোক আমার সাথে খুব ভালো সম্পর্ক, তাকে বলতেছে, খুব ভালো প্রোফাইলের লোক, তাকে বলতেছে, ভাই সেনা প্রধানের বিরুদ্ধে কোনো কথা বললেন না ভাই। কি ভাই, এগুলি কিসের ভয়? এখনো কি জুজুর ভয় রয়ে গেছে নাকি? আর জুজুর ভয় যাদের ভিতরে ছিল, সারা জীবন ছিল, ওটা সারা জীবনে জুজুর ভয় ছিল। একটা জিনিস দেখেন আপনি, আমি বলবো এখানের ভিতরে যে যাই করুক, বাংলাদেশের মাটিতে কেউ সাকসেস হইতে পারবে না ইনশাআল্লাহ। এটা আলেম ওলামাদের দেশ। এই আলেম ওলামাদেরকে সাহায্য দেয় আল্লাহ তাআলা, এটার প্রমাণ আমি 2টা দিচ্ছি, বড় থেকে বড় প্রমাণ। 75-এর 15ই অগাস্টে শেখ কি করতো জানেননি? আজীবন প্রেসিডেন্টের শপথ করতো। 10টার সময় ইনস্টিটিউটে যাইয়া কি করলো? 4টার সময় আল্লাহকে একদম সমান করে দিল। অর্থাৎ তার ভূমিতে কুফরিজম চালু করবা, ওটা চলবে না, ওটা চলতে দেয় নাই। এরপরে আসেন তার মাইয়া, আর যদি 6টা মাস থাকতো, ডিসেম্বর পর্যন্ত থাকতো, তাহলে এটা ইন্ডিয়ার
করতরার জন্য একটা আনঅফিসিয়াল স্টেট হয়ে যেত ইন্ডিয়ার। কি করলো আল্লাহ তাআলা দেখছেন? কতগুলি ছেলের হাতের ভিতরে শুধু লাঠি দিয়া কি করলো, এই ইন্ডিয়ার মতো একটা দেশকে পরাস্ত করলো। হাসিনা তো পরাস্ত হয় নাই, পরাস্ত করছি আমরা ইন্ডিয়াকে। ইন্ডিয়ার মতো একটা দেশ পরাস্ত হয়েছে। যখনই যার কাছে গেছি এর আগে, এই 5ই আগস্টের আগে, বড় বড় প্রোফাইলের লোকের সাথে আমার পরিচয়, আমি গেছি, কথা বলছি, বলতেছে ভাই পুরা দেশ রকে ইয়ে করে রাখছে, দখল করে রাখছে, এখানে কেউ কোনো কিছু করার নাই, কোনো কিছু করার নেই। কথাটা কিন্তু একদম তাই বলছে। আর আমি সবসময় বলছি যে তাকে যদি সরাইতে হয় রাস্তায় নামতে হবে, মরতে হবে এবং মারতে হবে। দেখছেন, ওইটাই সাকসেস হয়েছে। আমি কিন্তু কোনো গায়েবী আলেম থেকে বলি নাই কথা। আমি কথা বলছি কি জানেন, প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স গুলি আছে, স্বৈরাচার গুলি কেমনে সরছে, ওটার উপর বেসিস করে আমি কথা বলছি। আমি কিন্তু অন্য কিছুর উপর বেস করে কথা বলি নাই। তো ওইটাই হয়েছে। আর এরপরে কি, এখন দেখেন এই যে আওয়ামী লীগের ইয়ে করছে, মিছিল নামতেছে ঢাকার ভিতরে, তার কারণ কি? এটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী বিএনপি। কারণ তারা বলতেছে তারা রাস্তায় নামবে ইলেকশন না দিলে। এত দুঃখ কেন ভাই ইলেকশন নিয়ে? ইউনূস স্যার তো বইলাই দিছে যে ছোট প্যাকেজ যদি হয় সে ডিসেম্বরের ভিতরে ইয়ে করবে, ইলেকশন দিবে, আর বড় প্যাকেজ হলে নেক্সটের বছর জুনে যে ইলেকশন দাঁড়াবে। আচ্ছা আমি একটা কথা বলি, মনে করি ইউনূস স্যার ক্ষমতা ছেড়ে দিল, এরা ক্ষমতায় আসলে পরে এই ক্ষমতাটা কি ধরে রাখতে পারবে? আমার প্রশ্ন এটা। দাউদ ভাই, আমার জাতির কাছে প্রশ্ন এটা, এরা কি ক্ষমতা ধরে রাখতে পারবে? আমি তো বলবো ধরে রাখতে পারবে না। এবং এই আন্দোলন যখন স্টাবলিশড হইলো, এটাও ধরে রাখতে পারতো না যদি ইউনূস স্যার এখানে না বসতো। কথা বলতেছেন কি? কারণ একজন বাঘ, একটা বাঘ যদি বুঝছেন 1000 কুত্তাও যদি একটা বাঘের পিছে লাগে না, বুঝছেন, ওই বাঘকে কিছু করতে পারে না। কথা বুঝছেন? ওই ইউনূস স্যার হচ্ছে এরকম একজন ফিগার, তাকে কেউ কিছু করার ক্ষমতা নাই। এই ফখরুল্লাহ, তার লজ্জা লাগে না? তুই ইলেকশন চায়, তুই জানোস না দেশ কেমনে স্বাধীন হয়েছে, কেমনে মরছে লোকগুলি, কেমনে ছেলেগুলি মরছে, কেমনে কাতরাইতেছে? আমির খসরু জানে না এগুলি? তারেক জিয়া জানে না? ইংল্যান্ডে বৈশা বৈশা কি বলতে চায়, কি করতে চায়? আবার ইন্ডিয়ার হাতে দেশ উঠাতে চায় নাকি? ইন্ডিয়ার হাতে যদি এবার দেশ উঠায়, তাহলে সবচাইতে আগে মরবে কারা জানেন? কাদেরকে ফাঁসি দিবে? তাদেরকে, আমাদের মতো লোককে ফাঁসি দিবে, সার্জিস এর মতো লোককে ফাঁসি দিবে। যারা এই আন্দোলনের সাথে হোতা ছিল প্রত্যেকে ফাঁসিতে ঝুলবে। এর প্রমাণ দেখেন আপনি। 75-এ যদি এই স্বাধীনতা নাই না দিত এই 8 জন বন্দুকধারী, তাহলে আজকে কিন্তু আমরা গোলাম থাকতাম। শেখ পরিবার থাকতো, বুঝেন, রাজত্ব চেয়ারে বসে থাকতো, আমরা থাকতাম গোলাম। ওই গোলামত্ব শেষ করে দিছে বুঝেন এই 800 জন লোকে। কিন্তু কি হইলো? তাদেরকে আবার ফাঁসি কাস্টে ঝুলতে হইলো। তার কারণ কি? এখন সার্জিস এবং হাসনাত তারা কিন্তু বুঝতে পারছে যে এই সংস্কার যদি না হয়, বড় বড় সংস্কার, তাহলে আমাদেরকে আবার ওই ফাঁসিতে ঝুলতে হবে। কারণ এই সান্ডালিকের যারা দোসর আছে, তারা প্রতিটা পয়েন্টের ভিতরে এক্সপ্লোসিভ দেওয়া বৈশা আছে এবং সুযোগের সন্ধানে আছে কোন সময় এক্সপ্লোসিভটাকে ব্রাস্ট করবে। কথা বলতেছেন কি? কোনো সন্দেহ নাই। আমাদের প্রশ্ন আছে কামাল ভাই, আমাদের প্রশ্ন আছে। আপনি অনেকগুলা বিষয়ে সুন্দর বলছেন, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে। আপনি তো বীর একজন মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্য, আপনি যেটা বলবেন এটা আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে, এটা প্রমাণ। আপনি এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করছে পাকিস্তানের সাথে বাংলাদেশের আর্থিক যে অমীমাংসিত বিষয় আছে, যেমন বাংলাদেশ থেকে কিছু টাকা পয়সা হয়তো পাকিস্তানে নিয়ে গেছিল, অথবা আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলো ব্যাক নিয়ে এবং পাকিস্তান ক্ষমা চাওয়া। আমাদের তথ্য অনুযায়ী পাকিস্তান এর আগেও অফিসিয়ালি 2 বার ক্ষমা চাইছে। তো এই এই বিষয়গুলা যদি আমি একইভাবে আপনাকে প্রশ্ন করি, ভারত, আমার বাসা যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে, আমরা জানি যে ভারত 1971 সালে বাংলাদেশ থেকে অনেক সম্পদ নিয়ে গেছে, বাংলাদেশে অনেক কিছু লুটপাট করছে। তো বাংলাদেশ সরকারের কি এই পররাষ্ট্র সচিব যিনি আছে তার কি তাকে ভারতের কাছে দাবি তোলা উচিত না যে আমাদের সম্পদ ব্যাক দেওয়ার জন্য? কি মনে করেন? তারা দাবি তোলা তো অবশ্যই উচিত ছিল, এখন উচিত না, আগে উচিত ছিল। কারণ তারা কেন করতেছে না? আমার পারসেপশন হচ্ছে তারা এই জন্য করতেছে না, তারা মনে করতেছে যে স্বাধীনতার সময় তো ভারত আমাদেরকে যথেষ্ট সাহায্য করছে, কিছু যদি নিয়ে যায় ভিক্ষা আকার, তাহলে নিয়েই গেল। ওইটা আমি চাচ্ছি না। ওকে, আমরাও চাচ্ছি না ওইটা ভিক্ষা আকারে নিয়ে চলে গেল। এটা ভিক্ষা দিছি আমরা। ভিক্ষু মানে আছে না, মানুষ একটা উপকার করার পরে, একজন লোকের রাস্তায় পড়ে গেছে, তাকে টান দিয়ে উঠানোর পরে, বুঝছেন, একজন গরিব লোক, তাকে আমি বুঝছেন $100 দিলাম, বলে ভাই বা $50 দিয়ে এটা রাখেন। এটা কিন্তু বুঝছেন নির্দাবিতে দেওয়া হয়। তো আমরা ওটা নির্দাবিতে ছেড়ে দিচ্ছি। ওকে, তোমরা স্বাধীনতার জন্য আমাদেরকে সাহায্য করছো, তোমাদের লাভে হোক আর আমাদের লাভে হোক,
মোরাললেস কিন্তু সাহায্য তোমরা করছো, আমরা দেখছি। এবং লাস্টের দিকে যখন স্বাধীন হয় ওই অবস্থা দেশের, আমি তো মুক্তিযুদ্ধ করছি আমি জানি, তখন ইন্ডিয়ান সোলজার বুঝছেন কাপড় পরে নামা গেছিল। হয়তো তাদের কাছে এমন কোন ইনফরমেশন ছিল যে পাকিস্তানি সোলজার সারেন্ডার করে বলাবে দ্য ওয়ার ইজ অলরেডি ডান, দ্য ওয়ার ইজ অলরেডি ডান, এমন ধরনের কোনো নিউজ পাইছিল। তখন কি করছিল তারা, ইন্ডিয়ান সোলজার কাপড় পরে নামতো, আর আমাদের যে লোক ছিল, গ্রুপ ছিল, তারা পড়তো কি লুঙ্গি এবং আপনার হাত কাটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি পরে বুঝছেন যুদ্ধ করতো। লুঙ্গিটা বন্ধু কিনতে পারতো না এই গরিব লোকগুলি, তারা স্বাধীন না দিছে, দেশকে স্বাধীন করে দিছে। তো ইন্ডিয়ার কিন্তু ওই সময় দেখা গেছে পাকিস্তানি সোলজারদের বুঝছেন মেন টার্গেট ছিল ইন্ডিয়ানদের, এই সোলজারদের উপরে, এবং ইন্ডিয়ান অনেক সোলজার মারা গেছে। আমাদের ওই ত্রিপুরা সীমান্ত দিয়ে অনেক ইন্ডিয়ান সোলজার মারা গেছে বুঝছেন। তো যাক, আমি চাচ্ছি না ওইটা, আমি চাচ্ছি না ওটা আমাদের দরকার না। আর পাকিস্তান থেকে যেটা চাইছে ওইটা আমাদের প্রাপ্য, ওইটা তারা যদি দেয় তাহলে এটা খুশির ব্যাপার। আপনি দেখেন ভিয়েতনাম 50,000-এর উপর সোলজার মারা গেল, ভিয়েতনামের ভিতরে আমেরিকান সোলজার মারা গেল। কি শত্রুতম আপনার ভিয়েতনামের সাথে আমেরিকার ছিল, কিন্তু এখন কত ভালো সম্পর্ক দেখছেন। আমেরিকার একটা ম্যাক্সিমাম যে একটা আছে ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ আছে, ওটা ভিয়েতনামের ভিতরে ইনভেস্ট করা হচ্ছে। ওটা থাকে না তো, শত্রু আমাদের বন্ধু। আর কি পাকিস্তানের শত্রু হচ্ছে কে? ইন্ডিয়া, ইন্ডিয়ার শত্রু হচ্ছে পাকিস্তান, এবং একজন আরেকজনের শত্রু আমাদের বন্ধু হচ্ছে পাকিস্তানের। যেটা আগে হয়ে গেছে, ওটা আগের জেনারেশন করছে, এখন যদি বলেন ওই আওয়ামী লীগের যদি যারা ছোট বাচ্চা আছে 15 বছর 18 বছরের, তারা যদি বলে যে আমার এই পার্টি আমি করছি, ভুল করছি, বা আমার এই নেত্রী বা যারা এগুলি করছে এগুলি ভুল করছে, অবশ্যই এটা ক্ষমা পাওয়ার যোগ্য। পৃথিবীতে এরকম ঘটনা কিন্তু অনেক ঘটছে। এটা তো আপনি খালিদ বিন ওয়ালিদের কথা চিন্তা করেন, এই ওহদের যুদ্ধের ভিতরে 70 জন সাহাবী শহীদ হয়। কার কারণে? তার কারণে। সে কিন্তু তখন নন মুসলিম ছিল, সে মুসলমান ছিল না। এরপরে সে কি করছে? ইসলামের ভিতরে ঢুকছে তওবা কইরা, এবং কি হয়েছে, বেস্ট অফ দি বেস্ট বুঝছেন সেনাপতি কাউন্ট হয়েছে। কিয়ামত পর্যন্ত সে বেস্ট অফ দি বেস্ট সেনাপতি থাকবে। তো অনেকে বলতেছে কি আওয়ামী লীগের গন্ধ আসে সার্জিসের ভিতর থেকে, আওয়ামী লীগের গন্ধ আসে ইয়ার ভিতর থেকে। রং আইডিয়া তাদের চিন্তা। তো তারা তওবা করে ফলাইছে। আর যদি তওবা নাই করতো তাহলে তারা এই ডেমনস্ট্রেশনের ভিতরে কেন অ্যাটেন্ড করবে জাম নিয়া? মানুষের এখন একটা খারাপ চিন্তা থাকতে পারে, কারণ আল্লাহ তাকে হেদায়েত দেন, ওইটাই হেদায়েত। যখন সে ভুলটা বুঝতে পারে এবং ছেড়ে দিয়ে সত্যি এতে চলে আসছে, এরপরে এর ভিতরে মুনাফিক ঢোকা থাকবে, এবং আমাদেরকে কঠিন দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদের অ্যাক্টিভিটিস দেখা, এটার ভিতরে মুনাফিক কে আর মুনাফিক কে না। নেক্সট প্রশ্ন ভাই আপনার। কামাল ভাই, আপনি যেহেতু বলছেন যে সংস্কার দাবি করছেন, আমি আসলে সংস্কারের বিষয়ে একটু প্রশ্ন করি আপনাকে। এনসিপির 2 জন ছাত্র উপদেষ্টা এখনো পর্যন্ত সরকারে আছে। সেই সরকারের যারা আছে তাদের একজন, আমি তাদের নাম বলছি না সম্মানার্থে, তাদের একজনের পিএস টাকা পাঠানোর জন্য বাইরের থেকে ধরা খায়, তার চাকরি চলে গেছে। আপনি জানেন এর এই টাইপের পিএস দিয়ে আপনি কি টাইপের সংস্কার করবেন? আর দ্বিতীয় প্রশ্ন, দেখেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা দুইটা কিন্তু একজন পার্সন। এই পার্সন বলছেন যে তার অনেক সাফল্য, আমরা তার সাফল্যতা আমরা বললাম না, ব্যর্থতা আছে, সাফল্যতা আছে। কিন্তু দেখেন আমার দেশের একজন কৃষক, কামাল ভাই, আমি কথা বলি আমার কৃষকের জন্য, আমার যারা রাজনীতি করে না তাদের জন্য। এই কৃষক একজন মানে কৃষি মানে আপনার পেঁয়াজ চাষ করছে, সে টাকা পায়নি, না পাওয়ার পরে সে রেলের পরে যে শুয়ে পড়ার পরে আত্মহত্যা করছে, 2 পাশে বডি কেটে পড়ে গেছে। কারণ সে যে টাকা দিয়ে ফসল করছে সেই টাকা তুলতে পারেনি। এমন ফ্যামিলি, এমন টাইপেরই আমার আত্মীয় স্বজন আছে যারা কৃষি কাজ করে যে টাকা খরচ করছে সেই টাকা তুলতে পারেনি। আমরা যারা শহরে থাকি, আমরা কৃষি পণ্যের দাম কমার ফলে খুবই ঢেকুর তুলছি না, ইউনূস সরকার সবকিছু উন্নয়ন করে ফেলছে। কিন্তু সরকারের এখানে যেটা ব্যালেন্স করার দরকার ছিল, কৃষক যে আমাদের একটা অ্যাসেট, এটা কি উচিত ছিল না আপনাদের? জি কামাল ভাই। আচ্ছা, হ্যাঁ দাউদ ভাই, আপনি খুব ভালো সুন্দর প্রশ্ন করছেন। প্রশ্নের উত্তর হচ্ছে ভাই, একটা জিনিস কিন্তু 8 মাসের ভিতরে সবকিছু একখানে করে আনা যায় না। এর ভিতরে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, এগুলিকে ডিসকার্ড করার পরে বুঝছেন একটা সঠিক একটা জিনিস বুঝছেন স্টাবলিশড হবে। এর জন্য ভাই আপনাকে টাইম দিতে হবে। এবং একটা কথা আমি আপনাকে বলি যে এই ইউনূস গভর্নমেন্টের যে ইয়াটা আছে, ক্যাবিনেটটা আছে, এখানের ভিতরে কেউ চোর না। আপনি কি এটা হলৎ করে বলতে পারবেন যে এই ক্যাবিনেটের ভিতরে যারা উপদেষ্টা আছে তারা কোনোখানে চুরির ধরা পড়ছে বা তারা কোনোখানে টাকা পাঠাইছে? আমি পাই নাই। যদি এটাই না হয়ে থাকে তাহলে আমি আশাবাদী যা ভুল হচ্ছে বা ইয়ে হচ্ছে ওগুলি ঠিক হয়ে যাবে। কারণ সবচেয়ে বড় কি জানেননি,
আমি একটা চিন্তা করে একটা কথা বলি, উপদেষ্টা পরিষদের ভিতরে আরেকজনে আরেকটা কথা বলে, বুঝছেন, ওটাকে দেখা গেছে বুঝছেন প্লাস মাইনাস কইরা, বুঝছেন, একটা কথা যেটা ভালোটা ওটা প্রিভেইল করা হয়, কিন্তু ওই সময়টা কিন্তু এখন কিন্তু আসে নাই। আপনি দেখেন কি হচ্ছে দেশের ভিতরে। আর আমি বলবো সংস্কার যদি চায়, সংস্কারের সবচেয়ে বড় জিনিস আমার কাছ থেকে আমি যেটা আশা করি, যেটা আমি দেখতে চাই, ওটা হচ্ছে কি জানেন, এই যারা পারপেট্রেটর ছিল, বড় বড় পারপেট্রেটরকে বুঝছেন ক্যাপিটাল পানিশমেন্ট, যাতে মানুষ চিন্তা করে সামনে যে এগুলি করলে এই হবে। আমার ইউনূস স্যারের কাছে আর কোনো সংস্কারের কোনো দরকার নাই। আমি চাবো এটা, আপনি বিএনপি বলেন আর যেই পার্টি আসক না, আমি জানি না জামাতের কথা, চুরি করবেই, চোর থাকবেই। এবং আমি আরেকটা জিনিসকে করতেছি, সংশোধন করতেছি। আমি খুব দুঃখিত, গত সপ্তাহে আপনি যে ইয়াস আলমের কথা বললেন, গত 2 সপ্তাহ আগে ইয়াস আলমের নিয়ে করতেছে কিনা, কয় জামাতের উকিলে নড়তেছে কতশো কোটি টাকা নিয়ে জানি, এটা জুলকারনাইন সাহেব বুঝছেন এই স্ট্যাটাসটা দিচ্ছে। সে একটা ইসলাম বিদ্বেষী লোক, সে আল জাজিরাতে কাজ করে এবং সে মনে করে কি সে যে কোনো ধরনের বুঝছেন কমেন্ট করে দিবে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। আমি পরবর্তীতে খতাইয়া দেখছি সে একজন ইসলাম বিদ্বেষী লোক, সে বুঝছেন এরকম একটা কমেন্ট বুঝছেন করে দিছে। আসলে জিনিসটা ঠিক না, জিনিসটা মিথ্যা। কারণ আমি সৌদি আরবে গেছি, যাওয়ার পরে আমি জামাতের বড় থেকে বড় একজন লিডারের সাথে বুঝছেন আমার দেখা হয়েছে, আমি কথা বলছি, এবং সে বলছে এই জিনিসটা, যে এটা এই জুলকারনাইন সাহেবের এটা একটা চালাকি, সে একটা ভিতর ইসলাম বিদ্বেষী লোক, সে যে কোনো ভাবে ইসলামকে ডিটারেট করার চেষ্টা করবে, এবং সেই কাজ করছে। এবং আমি যে কথাটা বলছি গত সপ্তাহে জামাতের এগেনস্টে, আমি খুব দুঃখিত, আমি এর জন্য ক্ষমা প্রার্থনা করি, আমি না বুঝা কথা বলছি। জি কামাল ভাই, এটার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করে নাই, এটা নাবিল গ্রুপের কাছ থেকে যে জামাতের সাহায্য গেছে, জামাতের সাহায্যের নাবিল গ্রুপের নিচে যে সাহায্য আছে ওর নিচেই আপনার নাবিল গ্রুপ লেখা আছে। এটার রিপোর্ট হচ্ছে ডিডব্লিউ, আমাদের জার্মানি ডিডব্লিউ থেকে রিপোর্ট করা আছে। তো এটা নিয়ে আপনি করার দরকার না, এটা জামাতের, আপনি প্রতিটা দল ফেরেশতা না। দেখেন কামাল ভাই, আমি আসি, যাই হোক এই বিষয় বাদ দিই, আমি আসি প্রশ্নে। যে এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম জামাতের যারা লোকজন আছেন তারা বলছেন যে আগে সংস্কার হবে, নির্বাচন হবে, আগে সংস্কার তারপর নির্বাচন। কিন্তু যেই খালেদা জিয়ার সাথে দেখা করলেন তখন তার কথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আজকে যদি জামাতকে নিবন্ধন ফেরত দেওয়া হয়, জামাতের কিন্তু এখন নিবন্ধন নাই, জামাতকে নিবন্ধন ফেরত দেন, কই যাবে সংস্কার? 3 মাসের মধ্যে ইলেকশন হবে, আপনি কি একমত কিনা? আমি একমত, কিন্তু জামাতের এছাড়া কোনো উপায়ও নাই। কারণ তাদের যদি এখন নিবন্ধনটা না দেওয়া হয়, তারা কিন্তু জিরো, আপনি আকাশে হাঁটতে পারবেন না। তারা এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করছে যে কোনো মতে আগে নিবন্ধনটা হাতে আনি, একজনের সাথে কপারেশন কইরা হোক, একজনের সাথে থাকা হোক, বুঝছেন, আর একজনকে ফেভার দিয়া হোক, ওই নিবন্ধনটা আগে হাতে আসুক, এরপরে আমরা দেখি কি করতে পারি। এরই ভাই অনেক পলিটিক্যাল বুঝছেন, অনেক রকমের স্ট্র্যাটেজি থাকে অনেক পলিটিক্যাল পার্টির, বুঝছেন, এটা একটা স্ট্র্যাটেজি। এটার ব্যাপারে আমি কিন্তু দ্বিমত কোনো পোষণ করতেছি না। কি করবে এখন? এখন মনে করেন তাদের নিবন্ধন দিল না, কারণ জামাত কেমনি ইলেকশন করবে? হাও, কি করে ইলেকশন করবে? তো বিএনপি একলাই যাবে ইলেকশনের ভিতরে, একলা সে বসবে, ওই যে আওয়ামী লীগ যেমন করছে ওরকম করবে। এখানে একটা না একটা স্ট্র্যাটেজি তো অবলম্বন করতে হয়, এটা করছে তারা, এটা আমি খারাপ বলবো না। দেখা যাক নিবন্ধন দেওয়ার পরে কি হয়। জি জি কামাল ভাই, আমাদের সাথে একজন দর্শক আছে, ওনার প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে আসবো। জি মহসিন ভাই, জাস্ট প্রশ্ন করেন ভাই। জি মহসিন ভাই, শুনতে পাচ্ছেন জি, আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি কি আমাকে মিউট করেন? না না না, মিউট না, আমরা শুনতে পাচ্ছি, আপনি কি বলেন। আমি তো আপনি শুনতে আমাকে কি পাচ্ছেন দেখা আমাদের? যায়? আমি শুনতে আচ্ছা, পাচ্ছি, কিন্তু আমাকে দেখা যায় কিনা? হ্যাঁ দেখা একটু যায়, বড় আপনি করেন, বলেন। জি ভাই, প্রশ্ন করেন। একটু বড় করেন। মহসিন ভাই, আপনি প্রশ্ন করেন। জি, আপনি যে কথাটা বলছেন, মোহাম্মদ কামাল স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক এবং সম্মানিত অতিথি এবং আমার বাংলাদেশের যারা এই ইউটিউব চ্যানেলের দর্শক যারা আছেন, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি আমার সম্মানিত ভাই যে কথাটি বলেছেন এবং স্যার যে কথাটি বলেছেন, আমি তাকে একটি কথা বলি। বাংলাদেশে জামাত ইসলাম যদি নিবন্ধন না পায়,
স্যার যে কথাটি বলছেন বিএনপি আওয়ামী লীগের মতন সে নির্বাচন করবেন, আশা করি আমরা আগামী 2 মাসের ভিতরে বাংলাদেশ জামাত ইসলাম নিবন্ধন এবং প্রতীক পাবে, এতটুকু আমরা আশা করতে পারি। কারণ আমাদের মামলায় এবং যে প্রতিবাদ ছিল সেগুলা আমরা ইনশাল্লাহ শেষ করে আসছি আমাদের শেষের দিকে। ইনশাল্লাহ একটা ফলপ্রসূ পাবো আমরা ইনশাল্লাহ আশা করি। আর বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া বাংলাদেশে যে একটা সুস্থ নির্বাচন হবে, আপনারা যারা বিএনপি সমর্থক বা বিএনপি করেন, আপনারা কিভাবে ভাবলেন যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, খুনি হাসিনা আমাদেরকে যে একটিবার না কয়েকটা বার তারা চেষ্টা করেছিল বাংলাদেশ জামাত ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য, কিন্তু পারেনি। বাংলাদেশ জামাত ইসলামকে একটা কর্মী থাকা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামকে নিচ্ছিন্ন করা সম্ভব না। এটা আপনারা হয়তো জানেন। বাংলাদেশ জামাত ইসলামে এতগুলো নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার পরও বাংলাদেশ জামাত ইসলাম এখনো দাঁড়িয়ে আছে। এবং আপনি যদি এখনকার রাজনৈতিক যদি বিশ্লেষণ করেন তাহলে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলাম এখনকার বিএনপির পরে একটা রাজনৈতিক দল। আপনাকে এটা মনে করতে হবে। আপনারা যদি হয়তো মনে করেন যে বিএনপি তো বিশাল একটা বড় দল, না, বিএনপি একটা বড় দল, এটা আওয়ামী লীগ একটা বড় দল। কিন্তু আমরা গত নির্বাচনে দেখেছিলাম বিএনপি 7টা সিট পেয়েছিল। আপনাদের ধারণা আছে কিনা জানি না। বিএনপি তো বিশাল বড় দল। জনগণের রায় কি আসে সেটা দেখতে হবে। আর আমি আশা করি আমার সম্মানিত মেহমান এবং যারা আছেন আলোচক, অবশ্যই এতটুকু আমরা আশা করব বাংলাদেশে যাতে জামাত ইসলাম নিবন্ধন পায়, একটা সুষ্ঠু নির্বাচন হয়, একটা মানুষের মৌলিক অধিকারগুলো এবং ভোটার অধিকার যাতে ফিরে পায়, সেই জন্য আমরা আশা করব। এবং আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি যে একটু আগে একটা কথা বলেছিলেন যে কোন একটা গ্রুপ নাকি তার থেকে কিছু টাকা নিয়েছে জামাতের যে কোনো একজন। আপনি কি আসলে একটাকে চিন্তা করে, একজন লোককে চিন্তা করে পুরো জামাতকে আপনি নির্ভয় করতে পারবেন না? এবং বিএনপির ভিতরে যে 2-4 জন বা 2-500 জন লোকের জন্য পুরো বিএনপি কে খারাপ, এতটুকু আমি বলতে পারি। মাসিন ভাই শোনেন, আমরা কোন দলের বিপক্ষেও না, কোন দলের পক্ষেও না। আমি আপনাকে বলছি যে যেই অন্যায় করুক, বিএনপির হাজার হাজার অন্যায় করছে, আমরা প্রতিদিন গালাচ্ছি। বিএনপির অন্যায় করলেও গালি খাবে আমাদের কাছে, আমরা জনতা। বিএনপি অন্যায় করলেও গালি খাবে, জামাত অন্যায় করলে, জামাতের মধ্যে সবাই যে পীর সাহেব এমন ভাবাটাও আমরা ভাবতে রাজি না। আমরাও সব আমাদের চোখ সবসময় ওপেন রাখতে হবে সাধারণ জনতা হিসেবে, সেটাই বলার ট্রাই করছি। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভাই, কোনো প্রশ্ন করতে চান? জি, আমার একটা প্রশ্ন, আসলে কি বিএনপি কি আমার সম্মানিত স্যারের কাছে এটা প্রশ্ন যে বিএনপি কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন এবং আগামী বাংলাদেশ পরিচালনা করতে কি তাদের যে রাজনীতি এখন আমরা দেখছি তাদের ইয়ের কথা, তারেক রহমানের কথা নিয়ে তারা শুনতেছে না। প্রতিটা এলাকায় তাদের একটু গ্রুপের ভিতরে তারা কি আসলে বাংলাদেশটা কি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, নাকি তারা আওয়ামী লীগের রূপ ধারণ করবেন? আমি আপনার কাছে এই প্রশ্নটা রাখলাম। জি 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 ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কামাল ভাই, আপনি প্রশ্নটা শুনছেন, আর হচ্ছে আমাদের সাথে হচ্ছে অ্যাড করবেন যে দেখেন, নির্বাচন, বিএনপি নির্বাচন চাচ্ছে, ঠিক আছে, মনে করেন একটা রাজনৈতিক দল, সে রাজনীতি করে, সে নির্বাচন চাবে, আমরাও জনতা, আমরাও ভোট দিতে চাবো, কিন্তু আমরা কাকে ভোট দেব? মনে করেন কামাল ভাই, মনে করেন আমি অন্য একটা রূপে, আমার মতো এরকম খারাপ 30টা লোক 30 আসনে বসে আছে, কিন্তু লোকজন জানে যে ভোট দিয়ে আর না দিয়ে এই জিতবে, এছাড়া কোনো বিকল্প নাই আমার হাতে। তো এই বিকল্প যখন নাই, আর এই দলটা যখন তার মধ্যে কোনো সংস্কারই করছে না, যারা যারা আছে তারাই বসে আছে, তা আমাদের উপায়টা কি? একই প্রকার, মানে যেই ছিল, যেই মনে করেন যারা যারা মানে আপনি জানেন সবকিছুই, যে যারা যারা কোটি টাকা লুট করছে, আওয়ামী লীগের সাথে হাতে হাত রেখে একসাথে রাজনীতি করছে, তারাই আবার নেতা, আবার নেতা, এবং দেখেন সব কজন পরিবারের সদস্য, অমুক পরিবারের নেতা, অমুক পরিবারের নেতার ছেলে নেতা, অমুক পরিবারের নেতা একদিন পর্যন্ত অমুক দেশে ছিল, ব্যাক আসছে এখন এসে নেতা। এই হচ্ছে যদি আমার দেশের অবস্থা হয়, যেটা পাবলিকের সাথে কানেক্টেড না, এই টাইপের নেতাদের আমরা কি করবো একটু বলেন তো কামাল ভাই? এই টাইপের নেতা হইলে যেটা হয়েছে আপনার 5ই আগস্ট এরকম আবার হবে। কারণ একটা তো পড়ে গেছে, মানুষ মনে করছিল যে ওটাই খারাপ ছিল, তো এখন যদি মনে করেন আবার দেখবে লোকজন এরকম কিছু, তাহলে এরকম আরেকটা হবে। কারণ মানুষ কিন্তু অলরেডি রাস্তায় নামতে শিখে গেছে। আর দ্বিতীয় যে ওই ভদ্রলোক যে কথা বলছিল, নাম কি আমি জানি না, বলে জামাতের একজনকে দিয়ে তো সবার বিচার করা যায় না। এক্স্যাক্টলি। তো এই যে লোকটা যে এই কাজ করলো, এসালাম থেকে টাকা নিল, জামাতের বড় যারা ছিল, যারা লিডার ছিল, তারা কি জাতির কাছে এটাকে রেকটিফাই করছিল?
যে লোককে আমরা বহিষ্কার করছি বা এটা ভুল বা এটা ঠিক বা এটা না, এটা কি মনসম্মতি? মনসম্মতি কি পজিটিভিটি না? আমাদের মনে তো কথা আসবেই যে আপনারা করাপশন করতেছেন, আপনারা চুরি করতেছেন, আমার মনে আসবে এই কথা, কিন্তু আপনাদেরকে তো এটা প্রুভ করতে হবে যে আমার যে মনে যে জিনিসটা আসতেছে ওটা ঠিক না, ওটা মিথ্যা। এরকম ধরনের কোনো রেকটিফিকেশন আমরা পাই নাই। দাউদ ভাই বলছেন না এই ব্যাপারে চুপ থাকেন। সো ভাই এই অবস্থাতে আমি কেউকে বিলিভ করি না। আই ডোন্ট বিলিভ এনিবডি ইন বাংলাদেশ। কারণ আমি ৭১-এর লোক, ৭১ থেকে বুঝছেন এখন পর্যন্ত দেখে আসছি আমি ৫৩ বছরের ভিতরে একই রকমের অবস্থা, একই অবস্থা। জিয়াউর রহমানের ক্যাবিনেটের ভিতরে জিয়াউর রহমান ছিলেন একজন ভালো মানুষ, আর বাকি যেগুলো ছিল ম্যাক্সিমাম চোর, ম্যাক্সিমাম চোর ছিল। কোথায় চুরি করছে আমি এক এক করে বলে দিব। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি জানি, আমি বাস্তব দেখছি ওটা। কাকে ভালো বলবেন আপনি? কিসের ভালো? তো আমি 5ই আগস্ট যে ঘটনা ঘটছে ওটা জাতি দেখাই দিছে যে এসব করাপশনের এগেইনস্টে কেমনে দাঁড়াইতে হয়। এখন যে যেটাই করুক তাদের ওই কথা ভুলে গেলে হবে না যে এরকম একটা ঘটনা আবার ঘটতে পারে। 15ই আগস্টের ঘটনা শেখ পরিবার যেমন শেষ হয়েছিল, ওরকম একটা ঘটনা আবার ঘটতে পারে। এটা কিন্তু মানুষ আশাই ছেড়ে দিছিল যে আওয়ামী লীগ বোধহয় আর ক্ষমতাতে গেল না। দেখছেন আল্লাহর কৌশল কি? তো ভুলে যান না, আল্লাহর কৌশলের কাছে আপনারা জিততে পারবেন না। আমি অনুরোধ করব সবাইকে, যার যে খারাপ মেন্টালিটি আছে এগুলিকে ডিসকার্ড করেন এবং ভালো মানুষের কাতারে আসেন। যা করছেন করছেন, তওবা করে ফেলান যে আর করব না বা আর করতেছি না, এখন আমরা জনগণের ফেভারে কাজ করব। অন্তত বিগত দিনের ইতিহাস দেখে অন্তত পক্ষে এটা ইয়ে করেন আপনারা। আপনারা আল্লাহর দোয়াই লাগে, এটা চিন্তা করেন, এটা করেন আপনারা। আর যদি না করেন তাহলে আপনাদের খারাপ পরিণতি অপেক্ষা করতেছে। 16 বছর পরে যেরকম হাসিনা ধরা খাইছে, আর 3 বছর পরে যেমন শেখা ধরা খাইছে, এরকম আপনারাও ধরা খাবেন। চিন্তার কোনো কারণ। আপনারা মনে করেন না যে এই ডেমনস্ট্রেশন থাইমা গেছে, এই প্রটেস্ট থাইমা গেছে, বুঝছেন? এটার কোনো রকমের সুযোগ নাই। আর আমার কাছে যদি আপনি প্রশ্ন করবেন যে আমি কি পরিবর্তন দেখতে চাই, আমি পরিবর্তন দেখতে চাই যারা পারপেট্রেটর, যারা ধরা পড়ছে, এদের ক্যাপিটালিস্ট পানিশমেন্ট। আমার পক্ষ থেকে এটাই। এরপরে কি হয় না ওটা পরেরটা পরে বলবো, আমি পরেরটা জানতেও রাজি না। যারা আমার ছেলেদেরকে বুঝে ভাই গুলি করে মারছে, যারা 24,000 25,000 বুঝেন ছেলের চোখ নাই, পাও নাই, হাত নাই, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে, ওই লোকগুলির বিচার যারা তাদেরকে এমন করছে ওটা আমরা দেখতে চাই। কারণ ইউনুস গভর্নমেন্ট বলতেছে খালি ছোট প্যাকেজ হলে এই, বড় প্যাকেজ হলে এই। সংস্কার কি? আমি তো কিছু দেখছি না সংস্কারের। আর ওই তাজুল ইসলাম সাহেব বলতেছে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে আমরা ইয়া করতেছি নথি একখানো। নথি একখানো কতদিনে করবেন ভাই? নথি একখানো কতদিনে করবেন আপনারা? আপনার একটা কেসের ডেট ফলাম দেয়া গেছে 2 মাস 3 মাস পরে, তো এমনি চলতে থাকলে তো দেয়া যাচ্ছে ভাই 20 বছরও কিছু হবে না। কোথায় আপনাদের দুর্বলতা? আপনি খুন করছেন, দেখছে মানুষ, 10 জনে দেখছে, ভিডিও ফুটেজ রয়ে গেছে, এরপরে আপনার রায় দিতে কোথায় প্রবলেম? কি নথি আপনি একখানা করতে চান? আর কি ভাই দাউদ ভাই, আমি দেখছি আপনি গুলি করে মারছেন অমুককে, এটা প্রমাণ হয়ে গেছে 10 জনের, বুঝছেন, ক্যামেরার ফটো রয়ে গেছে, এরপরে আপনি কি নথি একখানা করেন? কি নথি একখানা করতে চান? কি ইন্টারন্যাশনালি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান? এটা ভাই আমার বোধগম্য না, এটা আমার নলেজের বাইরে। দিস ইজ আউট অফ মাই নলেজ। এবং এটার উত্তর যদি কেউ জানা থাকে আমাকে দিতে পারেন, আমি একটা জিনিস শিখতে পারবো আপনাদের থেকে। আমার ওইটাই দাবি, অন্য কোনো দাবি নাই আমার। চুরি এটা আমাদের দেশের রক্তের ভিতরে ঢুকে গেছে, বিশেষ করে যারা যারা রাজনীতি করে, পলিটিক্স করে। ওই রব সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল 1981 সনে জার্মানিতে গেছিল যে হোয়াট ইজ ইউর প্রফেশন, সে উত্তরে কি বলছে জানেন? সাংবাদিকের উত্তরে পলিটিক্স। আবার তাকে জিজ্ঞেস করছে যে তোমার প্রফেশন কি, বলে আমার প্রফেশন পলিটিক্স। থার্ড টাইমে আবার একই কথা বলছে, পলিটিক্স। তখন তারা সাংবাদিকরা বললো পলিটিক্স মানে থার্ড ওয়ার্ল্ডের ভিতরে মানে একটা বোধহয় এটা একটা জব, এটা বোধহয় একটা জব, বুঝছেন, এটার বোধহয় একটা কাজ। তো বাংলাদেশের যারা পলিটিশিয়ান তারা কিন্তু ওই লোকগুলি চেঞ্জ হয় নাই। ওই অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক। আর কিছু ব্যক্তি বিশেষে ভালো লোক ছিল, কোনো সন্দেহ নাই এতে। জিয়াউর রহমান সাহেব ছিলেন, প্রফেসর ইউনুস আছে, এবং তার ক্যাবিনেটের ভিতরে যারা আছে তারা চোর না। হয়তো আপনার কৃষকের ইয়া করে না, আত্মহত্যা করছে, টাকা দিতে পারে নাই বা দেয় নাই, বা এটা পাস হয় না, এটা অন্য একটা, দিস ইজ ডিফারেন্ট ভিউ অফ অ্যাঙ্গেল, এটা একটা ডিফারেন্ট কজ। কিন্তু তারা কিন্তু কেউ চোর না, কেউ চুরি করছে না দেখা, ওটা আন্ডা কামালে জিজ্ঞেস করেন যে কোথায় চোর, বারকুইট এনে দেন, বুঝছেন? এসব সাংবাদিকগুলি মাথা নিচে করে রাখছে,
এরা বুঝেন এক্সপ্লোসিভ নিয়ে বসে রয়েছে, এরা যে কোনো সময় এক্সপ্লোসিভ ব্লাস্ট করাবে, এবং ওই এক্সপ্লোসিভ ব্লাস্ট হলে কারা মরবে জানেন? আমাদের মতো লোক মরবে। বলে নাই পিনাকি ভট্টাচার্য, নাইব আলী যেন ঘরের থেকে বাইর না হয়, বলে নাই কনক সারা যেন ঘরের থেকে না বাইর হয়, বলে না ইলিয়াস যেন ঘরের থেকে না বাইর হয়। তো তাদের সাথে তো জড়িত আমরা। আমি সবচেয়ে বড় প্রবলেম হবে ওটা। আর আপনি মনে করেন যে আপনি বিদেশে থাকেন বলে আপনি সিকিউর। কে ইয়ারে মারা গেছে না রয়, নির্যাস সিং রে, চন্দন সিং রে মারতে আসছিল না? রয়ের কাজ কি জানেন? পিছনে গুলি করা, সামনে আসতে পারে না, সামনে আসার কোনো ক্ষমতা নাই। এই যে দখলদারিরা ইসরায়েলের একই ঘটনা, সব চুরি করে মারতেছে, সামনে আসার ক্ষমতা নাই। বুঝছেন দাউদ ভাই? জি 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 সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যদি এদের বিচার না হয়। জি ইউনূস স্যারের ক্যাবিনেটকে আমার অনুরোধ যে এদের বিচারটা যেন জলদি থেকে জলদি যেন জাতির কাছে এক্সপোজ করা হয়। এটা আমার দাবি, আমাদের দাবি। জি জি কামাল ভাই, আপনার কাছে আবার আসবো। আমাদের মহসিন ভাই মনে হয় আরো কিছু প্রশ্ন করতে চান। জি মহসিন ভাই, শেষ প্রশ্ন। জি জি, আমি যে কথাটি বলতে চাইছিলাম, আমাদের আসিফ নজরুল স্যার বলেছিলেন যে সাগর রুনির হত্যার বিচার কেন হয় না। আপনারা হয়তো ভুলে গেছেন, উনি কিন্তু খুব মায়া কান্নাই ভাবে বলেছিলেন সাগর রুনির হত্যার বিচার হচ্ছে না, অমুকের বিচার হচ্ছে না, অমুকের বিচার হচ্ছে না। কিন্তু আজকে উনি যখন ক্ষমতায় এসেছেন, আমি দেখলাম গত 2-3 দিন আগে একটা রিপোর্ট এসেছে যে 198 বার ওনার এই সাগর রুনি হত্যার বিচারের কার্যক্রম নেওয়া হয়েছে। এখন এই 8 মাসও এই আসিফ নজরুল স্যার উনি কি আসলে চোখ বন্ধ করে কি দেশ পরিচালনার ক্ষেত্রে আছেন, নাকি ওনার জবনটাকে কেউ বন্ধ করে দিয়েছেন? আমি আসলে এটা বোধগম্য হচ্ছি। জি এক্সকিউজ মি দাউদ ভাই, যদি কথা না বলতে দেন উঠেন না। জি ভাই বলেন বলেন। না না জি শুনেন, আপনি যদি কথা না বলতে দেন আমাকে উঠেন না। আপনি প্রশ্নটা করেন ভাই, আপনি প্রশ্নটা করেন, আমরা জানি ভাই। প্রশ্নটা করেন ভাই। না না না, এই যে কিছু দালাল যারা এই ডক্টর ইউনূস সরকারের ভিতরে বসে রয়েছে, আসলে কি এরা যারা হত্যার শিকার হয়েছিলেন গত আওয়ামী সরকারের আমলে, তাদের বিচারগুলো কি এইভাবে কি বিলম্বিত করে চলে যাবেন আরেকটি সরকারের উপরে মাথা চাপা দিয়ে, যে ওনারা আসলে করবেন? আপনি কি মনে করেন? জি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখনই কিন্তু আপনার উত্তর দিচ্ছি, কথার উত্তর দিচ্ছি যে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই এদের বিচার। টাকা চুরি করছে, ওই টাকা হয়তো রিকভার হয়ে যেতে পারে, তার সম্পত্তি বাজেয়াপ্ত হইতে পারে, কিন্তু আমাকে, আমার ভাইকে মারছেন, আমার ছেলেকে মারছেন, আমার বোনের জামাইকে মারছেন, বুঝছেন? ওটা তো ভাই সহ্য করা যায় না। ওটার কমপ্লিটলি ফুটস্টেপ আমাদের হাতের ভিতরে আছে। তাদের আবার কি, যেমন কিউবার ভিতরে যখন রেভলিউশন হয়েছে, এরপর ইরানে যখন রেভলিউশন হয়েছে, রাশিয়ার যখন রেভলিউশন হয়েছে, কোর্ট বসছে, সামারি কোর্টের ভিতরে ধরে আনছে ওই পারপেট্রার, ওই ক্রিমিনালকে ধরে আনছা, বলছে তুমি এই কাজগুলি করছো, বলে না আমি করি নাই, বলে আমাদের প্রুফ বলতেছে তুমি করছো, এই দেখো প্রুফ, বলে না আমি করি নাই। কি করলো? তাকে ধরো, ফাইন্যান্স করে নিয়ে যাও, দ্বিতীয় কোনো কথা শুনতে রাজি না। এটা কেন হচ্ছে না? কিসের ভয়? কিসের ভয় তাজুল ইসলাম সাহেবের? কিসের ভয় ইউনূস ক্যাবিনেটের এগুলি করতে? আর যদি এই ভয় থাকে তাহলে 0-0-0 কিছুই পাবো না আমরা। এবং ওই 6 লক্ষ লোকের যে মৃত্যুর পরোয়ানা জাতির হাতে আছে, ওই জাতিকে এটা দিয়ে ইয়া করতে হবে, শেষ করতে হবে। এটা আমার ফাইনাল ডিসিশন, এটা আমার এক্সট্রিম, বুঝেন, আমার এটা এক্সপোজিশন। দাউদ ভাই বলেন এবার। জি কামাল ভাই, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, এবং আপনার শেষ বক্তব্য। আমার শেষ প্রশ্ন হচ্ছে, ভোট অধিকার দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না, মানে এটা হচ্ছে একজন দার্শনিকের কথাবার্তা। তো ভোট অধিকার দিয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। কোন মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, এবং আপনি যে আমরা যে সংস্কারের কথা বলছি, সেটা বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের কাছ থেকে আসা উচিত ছিল কিনা আপনি যদি আমাদেরকে জানান। সাথে একটু অ্যাড করবেন, রাজনৈতিক দলগুলা তাদের ইন্টারনালি কি কি সংস্কার, মানে তাদের ইন্টারনাল সংস্কারগুলা কি আগে দরকার বলে আপনি মনে করেন কিনা। এবং সাথে জামাত ইসলামের কথা যদি একটু অ্যাড করেন, জামাত ইসলাম মনে করেন মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদী, মুজাহিদ, তারপরে হচ্ছে মীর কাসেম আলী, এদের হত্যাকাণ্ডের যারা হত্যাকাণ্ড জুডিশিয়াল কিলিং বলে, তো জুডিশিয়াল কিলিং হওয়ার পরে সেই জামাত ইসলাম এখনো পর্যন্ত অফিসিয়ালি সরকারের কাছে জানানো উচিত ছিল যে আমরা এগুলার তদন্ত চাই
এবং পুনরায় বিচার, অথবা যারা যারা বিচার করছে তাদের ফাঁসি চাই, এরকম টাইপের একটা স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল। কারণ এর সাথে জড়িত আছে ভারত, কিন্তু তারাও দিচ্ছে না। কারণ কি জানেন? কারণ সামনে ভোট, ভারত একটা বড় শক্তি, কেউ বড় শক্তিকে খেপাতে চাচ্ছে না। আপনি কি আমাদের সাথে একমত কিনা? আমি একমত এটার ভিতরে। আপনি তো বলতেছেন এই 6 জনের ফাঁসির কথা, আমি যদি একটু আরো আগে আসি, এই যে আপনার লগি বৈঠা দিয়ে যে মারলো, এই দেশ 5ই আগস্টের পরে শফিকুর রহমান সাহেব কি বললেন যে না, যার তার বিরুদ্ধে তো আর এটা দেওয়া যায় না, চার্জশিট দেওয়া যায় না, আমরা ইনভেস্টিগেশন করতেছি, আমরা সঠিক লোকটার নাম এগেনস্টে চার্জশিট দিব। চার্জশিট কি আসছে 8 মাসে? চার্জশিট তো 8 মাসে আসে নাই। ওটা তো ওনাদের মুখের কথা, এটা আমার মুখের কথা না। তো আপনি বলছেন ডেমোক্রেসির কথা, আমি মনে করি পৃথিবীতে এটা একটা, জানেন কি, এটা একটা বড় ফাঁদ। ডেমোক্রেসি হচ্ছে পৃথিবীতে একটা বড় ফাঁদ। পৃথিবীর স্টার্টিং থেকে বুঝছেন এইভাবে, বুঝছেন শক্তিশালী লোকেরা বুঝছেন গরিবদেরকে শোষণ করে আসছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এবং আল্লাহ তাআলার যে বিচারটা হবে, এই জিনিসটার উপর বেসিস করে বিচারটা হবে, যে তোমাকে পাওয়ার দিছিলাম, তুমি পাওয়ারটা কোথায় লাগাইছিলা। ওই কিন্তু নাজাত পাই যাবে। মানুষের আয়ু কতদিন আর? 60 বছর, 70 বছর, এরপর তো মরতেই হবে। ওই লোক নাজাত পাই যাবে যে শোষিত, কিন্তু যে শোষণ করছে তার অবস্থাটা কি হবে আপনি চিন্তা করে দেখেন। এটা কোনোখানে কোনো ডেমোক্রেসি নাই। যদি আমেরিকার কথা বলেন তাহলে এখানে সামান্য কিছু আছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ এখানে প্রতিটা কথার বুঝছেন জবাবদিহি করতে হয়। একজন খারাপ কাজ করছে, যেমন নিউ ইয়র্কের বুঝছেন দুইটা বুঝছেন আপনার ফাইন্যান্স মিনিস্টার করছে, পদত্যাগ করছে নারী কেলেঙ্কারিতে। একজন সে এলিয়ট স্পিচার, আরেকজন আপনার কিনা বলতেছে এই যে কদিন আগে কুয়োমো। এরা কি ছিল? এরা এখানে গভর্নর ছিল। দুইজন না তিনজনই করছে। জর্জে পাটাকি 3 জন করছে এই নারী কেলেঙ্কারিতে জড়িত হয়ে, বলতে হয় নাই, সাথে সাথে এরা করছে, রিজাইন করছে। কিন্তু বাংলাদেশে তো এটা নাই ভাই। নারী কেলেঙ্কারি কি আর কি এর কেলেঙ্কারি কি। তারপরে বলছে আসিফ নজরুলের কথা। আসিফ নজরুল ভাই, আমি তাকে নিয়ে সবসময় সন্দেহ করেছি। আর এরপরে এই সেনা প্রধান ওয়াকার যে কথা বলছে যে আমার বুকের উপরে পাথর রেখে তোমরা ইউনূসকে আনলা, সে ইয়ারে বানাইতে চাইছিল, এই আসিফ নজরুলকে বানাতে চাইছিল। সে আসিফ নজরুল কেন বানাবে? কারণ ওয়াকার তো একটা ইন্ডিয়ান, একটা কার্ড, সে ইন্ডিয়ান একটা পিস। তো সে তো যেহেতু ওয়াকার ইয়াকে বানাইতে চাইছিল, আসিফ নজরুলকে বানাইতে চাইছিল, অফকোর্স আসিফ নজরুলও বুঝছেন ওই শ্রেণীর লোক। মুখে ভাই অনেক কিছুই বলে বুঝছেন, কিন্তু ভিতরে আরেক কোনো কিছু বুঝছেন, নিচে আরেক কোনো কিছু দেখবেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে বলতো ওরে বাবা আমার মতো মুমিন নাই। আর রাসূল যখন সরে যেতেন তখন তার বিরুদ্ধে করতে ষড়যন্ত্র। তো আসিফ নজরুল ওদেরই একজন। তো আমি এখনই বলছি যে এগুলি করে পার পাবে না। জাতি কিন্তু রাস্তায় নামতে শিখে গেছে। আর 6 লক্ষ লোকের যে পরোয়ানা, মৃত্যুর পরোয়ানা, ওটা কিন্তু জাতির হাতে রেখে দিছে ব্যাংকের ভিতরে ক্যাশ কইরা, এটা ডিপোজিট কইরা, এটা যেই কোনো সময় ক্যাশ হবে। মনে করেন না যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আর আসতে পারবে না, আমরা এখন যা ইচ্ছা তা করবো, ফরগেট ইট। শেখও মনে করছিল এই কথা, ফরগেট ইট। এরশাদও মনে করছিল এই কথা, ফরগেট ইট। ভাই মোস্তফা আমাদের, মানে আমি প্রশ্ন আর করতে চাইছিলাম না। দেখেন আমাদের সব থেকে করুণ বিষয়, আমার যে স্টুডেন্ট মারা গেছে তাদেরকে ঈদের সময় সরকারের থেকে উচিত ছিল, আমরা যেটা আশা করছিলাম, অ্যাটলিস্ট তাদের পরিবারের জন্য আলাদা একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করা। কেমন তাদের পরিবার, মানে তাদের তো একটা সমবেদনা জানানোর একটা প্রথম ঈদ, এটা তাদের সমবেদনা জানানোর একটা বিষয় ছিল, করেনি। এবং ওইটা বাদ দেন, চিকিৎসা ব্যবস্থাও করেনি, সমবেদনা জানানোর ব্যবস্থা সেটাও করেনি। এবং সব থেকে আরো যদি করুণ ভাবে বলি, যে দেখেন কালবেলার সম্পাদক যিনি, আমি তার নাম বললাম না, ইনি হচ্ছে সরাসরি রয়ের এজেন্ট। এটা হচ্ছে বিভিন্ন প্রকার সরাসরি সাক্ষী দিচ্ছে, যারা হাজতে ছিল তারা যে সাক্ষী দিচ্ছে, কিন্তু সে কিন্তু খুব বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। এমন রয়ের এজেন্ট এখনো কিন্তু বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কারোর কোনো খবর নাই। তা আপনি একা কথা বলে আসলে কিছু করতে পারবেন? জি কামাল ভাই। না এইটা দেখেন কিছু করার নাই। দেখছেন আপনার কেমনে ওই যে কি জানি এই যে অ্যারেস্ট হলো যে মহিলা, বুঝছেন, একজন প্রস্টিটিউট অ্যারেস্ট হলো না 1 সপ্তাহ আগে, কি নাম তার? নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ একটা মহিলা, উনি মহিলা, হ্যাঁ। তাকে দেখছেন কেমনে স্পেশাল পাওয়ার একটা অ্যারেস্ট করে, কেমনে করে? কারণ কি জানেননি? সৌদি আরবের ডান্ডা পড়ছে। সৌদি আরবের ডান্ডার কারণে বুঝছেন স্পেশাল পাওয়ারে অ্যারেস্ট করে। তো ওরকম ইন্ডিয়ার ডান্ডা পড়তেছে এদের উপরে, ওই ভয়ে করতেছে না কোনো কিছু। ভয়, জুজুর ভয়, মৃত্যুর ভয়, ক্ষমতার ভয়। যখন আপনি এগুলির যখন আশা ছেড়ে দিবেন, তখন কিন্তু আপনার ভিতরে কোনো ভয় থাকবে না। আমাদের ভিতরে ভাই কোনো ভয় নাই। যেটা খারাপ একচাটিয়া বলে গেছি খারাপ, বুঝছেন।
আসিফ নজরুলের মতো লোক যদি থাকে ক্যাবিনেটের ভিতরে, যেই লোক বলতে পারে যে তোমার কাছে যদি টেলিফোন করছে, টেলিফোনে বলতেছে যে তোমার কাছে আসলে তো আমার এখন রোজা ভাঙ্গা যাবে, এসব কুলঙ্গার যদি বুঝছেন আপনার এই ক্যাবিনেটে থাকে, তো আপনি কি আশা করতে পারেন? এটা কিন্তু তার নিজের মুখের কথা, তার টেলিফোনের আওয়াজ, এটা আমার কথা না। এটা এত সৌভাগ্যবান চরিত্রের লোক যদি ক্যাবিনেটে থাকে, তাহলে আপনি কি আশা করবেন? সে কি হক দিবে আপনাকে? কি রাইট জিনিস দিবে? কি রাইট জিনিস আপনি তাকে দিবে? আর বাকিরা তো বললামই না ভাই, বাকি আর বলতে চাই না, কারণ আমাদের দেশের ভিতরে অনেক আছে না ভাই, বুঝছেন, মানে ইয়াপন্থী, বুঝছেন, মানে আপনি ভারতপন্থী, বুঝছেন, হরে রামের পন্থী আছে না অনেক, বুঝছেন, তারা মনে কষ্ট পাবে বললে পরে, তারা মনে কষ্ট পাবে কথা বললে, এটা বললাম না আমি আর। তো আমি ভাই অবস্থা ভালো দেখতেছি না, আপনি যাই বলেন, আমি খুব খারাপ অবস্থা দেখতেছি। আমি যে অবস্থা দেখছিলাম ওই 82 সনের যেরকম ওই যে এরশাদের যে অবস্থা দেখছিলাম, আমি আবার দেখতেছি। এখন এই তিনটা দল যদি এক ইয়াতে সারিতে না আসতে পারে, যে ছাত্র জনতা, বিএনপি আর আওয়ামী লীগ, আপনার ইয়াকে না কয় আপনার জামাত, তারা যদি একটু মিনিমাম একটা চিন্তাতে না আসতে পারে, ওখানে একটা বিরাট কনফ্লিক্ট হবে দেশের ভিতরে। এবং ওই কনফ্লিক্টে কি করবে জানেননি? ওই এরশাদ যেমন ক্ষমতায় আসছিল, সত্তর চাচার পিছনে বন্দুক ঠেকায়া আবার চলে আসবে এবং বলবে কি জানেন, দেশের এই পরিস্থিতিতে আর্মি ছাড়া অন্য কেউ কন্ট্রোল করতে পারতেছে না। আর ওই অবস্থা যখন আসবে, 3 থেকে 5 বছর কোনো ইলেকশন হবে না। তখন ফখরুল সাহেব, বুঝছেন, খুঁয়া থাকবে আর 5,000 দম বাড়বে, বুঝছেন, ওই পর্যন্ত বাঁচবে না এত বছর। কথা বুঝতেছেন কি? আমার একটা উপদেশ এই পার্টি সবার কাছে, যে তারা যেন একটা, বুঝছেন, একটা সমান চিন্তা, সমমান চিন্তার ভিতরে, বুঝছেন, তারা যেন সামনে প্রগ্রেস। দেশের অবস্থা খুব খারাপ, আবার দেশে মার্শাল ল আসবে, কেউ কিছু করে দেয় না, আমেরিকা কিছু করে দিবে না, কেউ কিছু করে দেয় না, বুঝছেন। এই দেন না, ছাত্র জনতা রাস্তা নামছে, মরছে, কি করছে? এরাই মারছে, এরাই মরছে। কেউ কিছু করে দিছিল? কেউ কিছু করে দেয় না, কেউ কিছু করে দিবে না। কেউ আপনাকে ক্যাটালগ হিসেবে তো কাজ করতে পারে, বুঝছেন, আপনাকে কোনো কিছু দিয়া, বুঝেন, এসির জন টেস্ট করবেন, একটার ভিতরে একটা ঢাইলা, বুঝেন, দেখে টেস্ট করে দেখে যে এটা কোনটা ঠিক বা কি কি রেজাল্টটা বাইরে, ওইটা তো করতে, কিন্তু আপনাকেই করতে হবে। এবং আমাদের করার যে কথাটা বলতেছেন, আমাদের যে মেন্টালিটি আমি বর্তমানে দেখতেছি, এটার কোনো রাস্তা নাই। একমতে আসতে হবেই তিনজনের, না আসলে পরে ছাত্র জনতা রাস্তা নামবে, ওদিক দিয়ে বিএনপি রাস্তায় নামবে, হয়তো জামাত নামবে না, তাহলে কি হবে? দুইজনের ভিতরে কনফ্লিক্ট হবে। আর ওদিক দিয়ে তো সান্ডালিকের, বুঝছেন, মনে করেন 10 থেকে 15% তো পয়সাই রয়েছে, তার আগে যোগ দিবে কই জানেন? তারা যোগ দিবে নাশকতার মধ্যে, যে এই তো সুযোগ। আমি এক্ষণে বলছি, প্রতিটা পয়েন্টের ভিতরে, বুঝছেন, তারা এক্সপ্লোসিভ নিয়ে বসে আছে, তাদের সাংবাদিকরা, তাদের লোকজন এক্সপ্লোসিভ নিয়ে বসে আছে, তারা খালি অপেক্ষায় আছে কোন সময় ডাটারে আগুন লাগাবে, বুঝতেছেন। আমি দেখতেছি ভাই, ওটা যদি ওটা না হয়, আপনারা বলতেছেন ইলেকশন ডিসেম্বর, ইলেকশন জুন, আমি আই ডোন্ট থিঙ্ক সো। এর আগে, বুঝছেন, কোনো খারাপ কিছু হয়ে যাবে দেশের ভিতরে, যদি তারা একমতে না আসতে পারে। জামাত খায় বিএনপির মাংস, বিএনপি খায় জামাতের মাংস। ছাত্র জনতা করে জেডি আসছে, এরা করে চুরি, দুইজন বাইরে যায়, ক্ষমতা দেওয়া কেন হয় না এদেরকে? এই কারণে, বুঝতেছেন। তো ভাই, এটা হচ্ছে আমার বক্তব্য, মানে আমি ভবিষ্যৎ ভালো দেখতেছি না। খুব লাগে ভাই, এই চিন্তা করে কি দেশ স্বাধীন করছিলাম? এই চিন্তা করে কি পুরো পরিবারটা, বুঝছেন, মানে ইয়ে হয়েছিল, ডিটো রাইট হয়েছিল, অফেন্স হয়েছিল, অফেন্সিভের পাল্লায় পড়ছিল। এই কারণে এই স্বাধীন হওয়ার পরে মানুষ 1 মাস যাবত শুধু কানছে খুশিতে, বুঝছেন, আমরা স্বাধীন, আমরা স্বাধীন। তো ওই স্বাধীন কি আমরা ওই স্বাধীন? জিয়াউর রহমান সাহেব যেমন একটা বড় ইয়া করে গেছে, ভুল করে গেছে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করে কদিন পরে তো ওনারে মাইরা ফেলাইলো। তো এই ভুল যদি আবার কেউ করে, ওই পার্টির বিএনপি কেউ করে, অথবা জামাতের কেউ করে, জামাতের কিন্তু 6 জন অলরেডি জেলে গেছে, হাজারে হাজারে গুলি করে মারছে, জেল দিছে। আবার যদি এই ভুলটা করে, তাহলে তাদের জন্য আরো খারাপ পরিণতি অপেক্ষা করতেছে। এবার তো অন্তত পক্ষে কোর্টে ট্রায়াল করে খুন করছে, তখন আর কোর্টে ট্রায়াল করে খুন করবে না, তখন দাও নিবে আর কল্লা কুপ দিয়ে নিচে ফেলাই দিবে, কেউ কিছু করার থাকবে না। তাই আমি জাতির কাছে অনুরোধ করব, আমি রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ করব, তারা যেন একটা সুষ্ঠু চিন্তার ভিতরে সবাই যেন একমতে আসে। একটা কথা বলি, এটা মুসলমানের দেশ, এখানে ভিতরে আলটিমেটলি আল্লাহ তাআলার বিধানই, বুঝছেন, প্রিভেইলড হবে। কেউ পছন্দ হোক আর না হোক, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এজ এ মুসলমান আমি এটার উপরে আমার 100% ঈমান রাখতে হবে। আর যদি চুল বনে লড়া যায়, আই এম আউট অফ দ্য ইসলাম। কথা বলতেছেন কি? ইনশাআল্লাহ ইসলামের জয় হবে। শেষে দিয়ে যেমন জয়টা ইসলামেরই হয়েছে, লাস্টে দিয়া এই আলেমদেরকে মারছে, ধরছে, পিটছে, 12 বছর জেল দিছে, 8 বছর জেল দিছে, কই ইসলামকে কে নত করতে পারছে? পারে নাই। এটাই হয় না ভাই, যার যত মনে দুঃখ লাগুক, কষ্ট লাগুক, আমি অনুরোধ করে বলতেছি,
সবাই যেন বুঝছেন এক চিন্তার ভিতরে আসে, অন্তত মিনিমাম একটা চিন্তার ভিতরে আসে, ইলেকশনটা সঠিকভাবে হোক, চুরি চামারি ছেড়া দেন, আর বিচারটা সবচেয়ে আগে করেন, এবং এদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার দরকার, কোনো কথা নাই। কি করছে হাসিনা যে 6 জনকে ঝুলাইলো, ইয়ার জামাতের কি করতে পারছে? তাকে ইলিগালি ঝুলাইছে, কি করছে? কিছু করতে পারছে? কিছু করতে পারছে না। আর আপনাদের কাছে 100% প্রুফ থাকার পরে আপনারা ওয়াই ইউ আর ওয়েটিং? এটা আমার বোধগম্য না, আমি জানি না। এটা আমার বক্তব্য ভাই, এর বেশি আমরা কিছু বলতে চাই না, আমার কাছে কিছু নাই। কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নেক্সট শনিবার ইনশাল্লাহ আপনার কাছ থেকে অন্য বিষয় নিয়ে আবার শুনবো আমরা। এরপরেও আপনার ওই যে আশা, একটু আশা রাখতে চাই যে বাংলাদেশ একদিন ভালো হবে, একদিন মানে সুষ্ঠু রাজনীতি আসবে, দুর্নীতিবাজ সবাই দেশ থেকে পালাবে, পালায়ে সবাই ভালো মানুষরা রাজনীতি করবে, এটাই প্রত্যাশা রেখে আজকের মতো অনুষ্ঠান এখানে। দাউদ ভাই এটা কথা বলি না, জীবনের কিন্তু লাস্ট ইনিংসে চলে আসছে। লাস্ট ইনিংস তো বুঝেন কি, 60-এর উপরে বয়স চলে যাওয়া, বুঝছেন? রসুল বলছে যে আমার উম্মত 60-এর উপরে আয়ু এভারেজে 60 পাবে, এই অনুযায়ী বুঝছেন আমি কিন্তু অনেক বোনাস নিয়ে আসি, বুঝছেন? যে কবে হবে ভাই? এত কিছু করছি, এত ত্যাগ করছি, একটু ভালো কিছু দেখা যেতে পারবো না? একটু ভালো কিছু দেখবো না ভাই? দেখতেছি না তো ভাই, দেখতেছি না ভাই, দেখি নাই তো কোনো কিছু। জি ইনশাল্লাহ কামাল ভাই, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা যতই ডক্টর ইউনূসের সমালোচনা করি না কেন, ডক্টর ইউনূসের নেতৃত্বেই ভালো কিছু হবে, এটাই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো আপনাকে এখানে বিদায় জানাচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।